২৪-এর ৫ই আগস্টে সরকার পতনের পর শেরপুর জেলা কারাগারে বিক্ষুব্ধ জনতার হামলার সময় পালিয়ে যাওয়া ৫১৮ আসামির মধ্যে এখনও পলাতক ৩৪৫ জন। লুট হওয়া অস্ত্র উদ্ধার হলেও পাওয়া যায়নি ১১৪৩ রাউন্ড গুলি। ওই ঘটনার ২ বছর পেরিয়ে গেলে বেশিরভাগ আসামি কারাগারের বাইরে। তাই জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন ঝুঁকির মধ্যে। তারিকুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। ২৪-এর ৫ই আগস্ট হামলায় পুড়িয়ে দেওয়া হয় শেরপুর জেলা কারাগার। ছাত্র জনতার আন্দোলনে সরকারের পতনের পর সেদিন বিকেলে হাজারো জনতা জেলা কারাগারের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। ওই সময় কারাগারের বিভিন্ন অংশে আগুন ধরিয়ে দিলে নিরাপত্তার স্বার্থে কারা কর্মকর্তা কর্মচারীরা সেখান থেকে সরে যান। সেদিন জেলা কারাগার থেকে পালিয়ে যায় বিভিন্ন মামলায় আটক থাকা ৫১৮ বন্দী। লুট হয় কারাগারে ৯টি চীনা রাইফেল ও শটগান এবং ১১৭৫ রাউন্ড গুলি। সব অস্ত্র উদ্ধার হলেও গুলি উদ্ধার হয়েছে মাত্র ৩২ রাউন্ড। গেল ২ বছরে আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ সহ আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয় মাত্র ১৭৩ জন আসামি। কারাগারের বাইরে রয়েছে দাগি আসামি সহ মোট ৩৪৫ জন। শেরপুর জেলখানা ভেঙে জঙ্গি সহ বিভিন্ন অপরাধীরা পালিয়ে গিয়ে যায় এবং আজ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় নাই। এই গুলি এবং এই সমস্ত ভয়ঙ্কর অপরাধীদেরকে যদি দ্রুত আইনের আওতায় নিয়ে আসা না হয় তাহলে শেরপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ে একটি ঝুঁকির মধ্যে পড়তে পারে। হামলার সময় কারাগারের সিসিটিভি ক্যামেরা, ওষুধ, আসবাবপত্র, খাদ্য সামগ্রী সহ তৎকালীন জেল সুপারের বাসভবনের বিভিন্ন মালামাল লুট হয়। পুড়ে যায় গুরুত্বপূর্ণ নথিপত্র। এই সমস্ত অপরাধী যাদের অনেকেরই সহিংস অপরাধের সাথে সম্পৃক্ততা ছিল, যারা বিভিন্ন ধরনের সংঘবদ্ধ অপরাধ চক্রের সাথে জড়িত ছিল, তারা পুনরায় আবার একই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত হতে পারেন এবং একই সাথে যে সমস্ত অপরাধী পালিয়েছেন তাদের সংশ্লিষ্ট যে মামলাগুলো রয়েছে এবং সেই মামলার ভুক্তভোগী বাদী সাক্ষী যারা রয়েছেন তারা ব্যক্তিগতভাবে তাদের প্রতিহিংসা শিকার হতে পারেন, তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হতে পারে। কারা কর্তৃপক্ষ বলছে পলাতক বন্দীদের গ্রেপ্তার এবং লুট হওয়া গুলি উদ্ধারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাগিদ দেওয়া হয়েছে। একই কথা জানিয়েছেন আদালতের আইন কর্মকর্তাও। তৎকালীন শেরপুর জেলা কারাগার কর্তৃপক্ষ একটা মামলা রুজু করেছে। সেই মামলা আদালতে প্রক্রিয়াধীন চলমান আছে। বিজ্ঞ আদালতের সাথে শেরপুর জেলা কারাগার কর্তৃপক্ষের যোগাযোগ অব্যাহত আছে। কিছু আসামি স্বেচ্ছাও সারেন্ডার দিচ্ছেন, আবার এখনো কিছু আসামি বাইরে আছেন। তবে এটা প্রশাসনের মাধ্যমে অত্যন্ত তাগিদ দেওয়া হয়েছে এবং প্রশাসন অত্যন্ত সোচ্চার যাদের আইনের আওতায় আসবে। পুলিশ বলছে হামলা ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এই সংক্রান্তে একটি মামলা দায়ের করা হয়েছিল। মামলাটা বিচারাধীন বিচার প্রক্রিয়ায় আছে। আশা করা যায় যে বিচার প্রক্রিয়া শেষে এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হবে। সংস্কার শেষে ২০২৪ সালের ১২ই ডিসেম্বর কারাগারটি পুনরায় চালু করা হয়। হাসান আহমেদ, ৭১। সরকার ভুল করলে সংশোধন করে দিতে হবে, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ। শুক্রবার রাতে কুর্মিটোলা গলফ ক্লাবে দ্বিতীয় বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্সের কমিশনিং ও ফেলোশিপ ডের অনুষ্ঠানে কথা বলেন তিনি। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্র, মানবিক মর্যাদা ও বৈষম্যের বিরুদ্ধে ১৯৭১ সালে এদেশের মানুষ যুদ্ধ করেছিল। তেমনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ৫ই আগস্ট ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল। স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস লেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ৭১-এর স্বাধীনতা যুদ্ধ ছিল জনতার, একক কোনো রাজনৈতিক দলের নয়। এ সময় তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে বলে আশা প্রকাশ করেন তিনি। আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই, গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। এই দেশে যেন আর কোনো স্বৈরশাসক সৃষ্টি না হয়। আমরা আমাদের সরকার বদলাবো। সরকার যদি ভুল করে তাকে সংশোধন করবেন, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাটিকে কেউ ধ্বংস করবেন না। আশা করি আমাদের জাতি আবার ঘুরে দাঁড়িয়েছে, আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং আগামী দিনগুলোতে আমরা আশা করি যে স্বপ্ন ধারণ করে আমরা যুদ্ধ করেছিলাম, এই স্বপ্ন পরবর্তী প্রজন্ম নিশ্চয়ই বাস্তবায়ন করবে।
ভারতে পলাতক শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ওই অনুষ্ঠানে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না। তিনি জানান, 5 আগস্টের ওই সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল অনুষ্ঠানটি একটি বেসরকারি মাধ্যম বা সংস্থার উদ্যোগ। সেখানে যেসব বক্তব্য দেওয়া হয়েছে তাতে ভারত সরকারের কোনো সমর্থন নেই বলেও জানান জয়সওয়াল। সাভারে পুলিশের তল্লাশির সময় মনারুল হোসেন বক্সি নামে এক ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, পুলিশ ছাদে তল্লাশি করতে গেলে পড়ে যান মনারুল। তাকে উদ্ধার না করেই দ্রুত ঘটনাস্থল ছেড়ে যায় রংপুরের পীরগাছা ও সাভার থানা পুলিশ। এতে ক্ষোভ জানিয়েছেন বিএনপি ও ছাত্রদল কর্মীরা। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা জেলা পুলিশ। রায়ান বিনামিনের প্রতিবেদন। সাভারের বিপিএটিসির নিরাপত্তা প্রহরী জাফর আলীর নাতি সৌমিককে বিয়ে করে রংপুরের পীরগাছা থেকে পালিয়ে আসে এক কিশোরী। তাকে উদ্ধারে বৃহস্পতিবার গভীর রাতে বিপিএটিসি আবাসিক এলাকার একটি ভবনে বসবাস করা জাফরের বাসায় অভিযান চালায় রংপুরের পীরগাছা থানা পুলিশ। পরিবারের দাবি, বাড়িতে তল্লাশির এক পর্যায়ে কাউকে না পেয়ে পুলিশ সদস্যরা ছাদে ওঠেন। তখন ছাদে ছিলেন জাফর আলীর ছোট ছেলে মনারুল হোসেন বক্সি। কিছুক্ষণ পর বিকট শব্দ পেয়ে মনারুলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দৌড় দিন আমি আসিয়া বাকিগুলো শুদ্ধাই নেছে আমি পারলে এখানে কাছেগুলো কোনো মেডিকেলে নেন, গাড়ি তুটে গাড়ি টান দিয়ে ওরা চলে গেল। এটাও তারা কৌতূহল করলো না যে কি পড়লো, আমরা পুলিশের লোক একটু খতিয়ে দেখুন। ওরা আগে আমাকে 2 বাইরে খুঁজছে, আমার বাইক নেড়ে খুঁজছে, এরা ওই উদ্দেশ্য নিয়ে আইছিল। ঘটনার পর মনারুলকে উদ্ধার না করে পুলিশেরা দ্রুত চলে যায়। এ নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। মারা গেছে হচ্ছে ওর ডান পায়ের একদম মাঝখানে এখনো স্টিল রড লাগানো, এটা যে এই শীতে খোলার কথা, ঠিক আছে। তো ও তো জীবনে কখনো ছাদ থেকে লাভ দেওয়ার কথা না। পড়ে গেছে, পুলিশ সেখানে আছে, আমি স্বচক্ষে নিজে দেখছি, কিন্তু পুলিশ তার কোনো সহযোগিতা নাই যে তাকে ট্রিটমেন্ট করতে হবে, হাসপাতালে নিতে হবে, এরকম কোনো ভূমিকা ওনাদের দেখিনি আমি। ওয়ালও আছে, তো লাভ দিতে হলে ওয়ালে উঠে তাকে লাভ দিতে হবে, ওয়াল উঠে না উঠে তো সে লাভ দিতে পারবে না। কেউ ধাক্কা দিলে বা স্লিপ করলে যেভাবে পড়লে যে একবারে কাছাকাছি ওইভাবে পড়ে, এই ধরনের পড়ছে। আর উনি যদি ইচ্ছাকৃতভাবে লাভ দিত তাহলে অনেক দূরে যাওয়া পড়তো, 5 তলা থেকে মিনিমাম স্পেস থাকতো একটা পড়ার, কিন্তু সেই স্পেসটা নাই। পুলিশ বলছে, কারণ খতিয়ে দেখতে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে প্রধান করে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি সাভার থানায় না জানিয়ে রংপুরের পুলিশ সদস্যদের চলে যাওয়ার বিষয়টিও খতিয়ে দেখতে বলা হয়েছে। থানার ওসি সাহেবকে ফোন করছি যে এরকম একটা সিচুয়েশনে আপনারা এখন এইভাবে রেখে গেলেন, দায় দায়িত্ব তো আপনারা ভিকটিম, আপনারা খোঁজাখুঁজি করছেন, আপনারা তল্লাশি করছেন। এই ঘটনায় এখনো কোনো মামলা করেনি নিহতের পরিবার। হাসান আহমেদ, 71। দর্শক, চলছে সংবাদ সংযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।